অনেক আন্দোলন সংগ্রামের ফলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্রে সারাদিন থেকে ভোট গুনে হিসেব বুঝে তারপর বাসায় ফিরবেন। মঙ্গলবার রাত 1টায় ঢাকা 18 আসন এলাকায় উত্তরা 6 নং সেক্টরস্থ ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় জনসভাস্থল এবং আশেপাশের সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করেন আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামানের সভাপতিত্বে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির মোহাম্মদ আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন সহ ঢাকা 18 আসন এলাকার বিভিন্ন থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে তারেক রহমান ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের হাত ধরে বলেন, জাহাঙ্গীরকে আপনাদের হাতে দিয়ে গেলাম, তাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে জাহাঙ্গীরের হাতে ধানের শীষ দিয়ে গেলাম, আপনাদের এলাকার সন্তান, ওকে আপনারা দেখে রাখবেন। ও ইনশাল্লাহ আপনাদের বিপদ আপদ সবকিছুতে আপনাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মারিয়া, আর মাত্র 14 দিন পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কিন্তু জমে উঠেছে বলা যাবে। ঢাকার বিভিন্ন স্থানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু গণসংযোগ প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেটি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং সেটি জমে উঠেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা এখন আছি ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে কিন্তু জানেন যে নির্বাচনী 2 জন প্রতিদ্বন্দ্বী, যদি বলি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় যে ঐক্য প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের এই 2 জনের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা এই ঢাকা 8 আসনে হবে এবং ঢাকা 8 আসন একটি গুরুত্বপূর্ণ কিন্তু আসন এই ঢাকার মধ্যে। এখানে কিন্তু ব্যাংক পাড়া থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে এবং খুব অনেক বড় একটি এরিয়া জুড়ে রয়েছে ঢাকা এই 8 আসন এবং সেখানে ভোটার সংখ্যাও অনেক বেশি। সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গণসংযোগ এবং প্রচারণা 2 দলের প্রার্থীরাই কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে গণসংযোগ এবং প্রচারণা করার কথা রয়েছে 11 দলীয় ঐক্যের যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আসবেন। তার 10টায় আসার কথা ছিল, কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং এখানে তিনি এই কমলাপুর এলাকায় তিনি আজকে প্রচারণা চালাবেন। আর একটু আগে সকালবেলা কিন্তু আমরা ঢাকা 11 আসনে ছিলাম, সেখানেও বিএনপি এবং এই 11 দলীয় যে প্রার্থী রয়েছেন ঐক্যর যে প্রার্থী নাহিদ ইসলাম, তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আমরা নাহিদ ইসলামের প্রচারণা দেখেছি। সকালবেলা তিনি হাতিরঝিলে যারা জগিং করতে আসেন তাদের সাথে কথা বলেছেন এবং দেখা করেছেন। এরপরেই কিন্তু তিনি মেরুনবাড্ডায় তার প্রচারণা করেন। বিভিন্ন মানুষের দ্বারে গিয়ে ভোট চাওয়া, বিশেষ করে শাপলাকলি মার্কায়, তার যে মার্কা সেই মার্কায় ভোট চাওয়া, সেটি কিন্তু তিনি চেয়েছেন এবং তার সাথে যখন আমরা কথা বলছি গণমাধ্যম, তখন কিন্তু তিনি একটি কথা বিষয়ে জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে এই 11 দলীয় জোটের ঐক্যের যে জনজোয়ার, সেই জনজোয়ারকে ভয় পেয়ে কিন্তু বিভিন্ন ভাবে এই এনসিপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের উপরে হামলা হওয়ার যে অভিযোগ, সেটি কিন্তু তিনি করেছেন এবং তিনি বলছেন যে এটি একটি কারণ। তিনি বলছেন যে এই এনসিপির যে জনজোয়ার বা 11 দলীয় ঐক্যের যে জনজোয়ার, সে কারণে কিন্তু তিনি বলছেন এই
তাদের উপরে হামলাগুলো হচ্ছে এবং তিনি প্রত্যাশা করছেন যে এরকম আর হামলা যেন না হয় এবং সুষ্ঠুভাবে যে ভোট 12 তারিখের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে 11 দলীয় ঐক্য সরকার গঠন করবে সেটি প্রত্যাশাও কিন্তু নাহিদ ইসলাম করেছেন এবং জনগণের যে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন শাপলাকলি মার্কায় সেটি আমরা কিন্তু মেরুল পাড়ায় দেখেছি। এভাবে প্রত্যেকটি আসরেই কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি জমে উঠেছে। আমরা যেটি বলছি ঢাকা 8 আসনে আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। জানেন যে এখানে একজন প্রার্থী কিন্তু শুরুতেই যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় পরদিনই একজন প্রার্থী কিন্তু এখানে নিহত হন। তিনি ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিলেন। এই আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আসলে যেটি বলছি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে দুটি দল প্রার্থীর মধ্যে, যার মধ্যে একটি বিএনপির 11 দলীয় যে প্রার্থী সেটির মধ্যে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। যাচ্ছি পরবর্তী সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা 4 আসনের চরফ্যাশন উপজেলায় চলছে ভোট কেন্দ্রে প্রস্তুতির কাজ। তবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেরামত খাতে বরাদ্দ দেওয়া হলেও গুরুত্বপূর্ণ ও জরাজীর্ণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা কেন্দ্রগুলোকে বরাদ্দ না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। চরফ্যাশন উপজেলায় মোট 130টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে 76টি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এবং বাকি 54টি কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে, কিন্তু সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্র প্রস্তুতির জন্য উপজেলায় 42টি প্রাথমিক বিদ্যালয়কে 1.5 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হলেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলো এখনো কোনো বরাদ্দ পায়নি। ফলে অনেক কেন্দ্রেই জরাজীর্ণ টিনশেড ভবনেই ভোট গ্রহণ করার প্রস্তুতি নিতে হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। ভোটাররা এখানে আসার জন্য রাস্তার মেরামতের প্রয়োজন আছে। এই প্রতিষ্ঠানে টোটাল কাজ করা হবে 1,20,000 টাকা। এখন আমাদের কাজ চলমান আছে, এখনো হিসেব নিকেশ করা হয় নাই কত টাকার কাজ চলমান আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক কেন্দ্রই জরাজীর্ণ, এগুলোর জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ আসেনি। আমাদের মেরামতযোগ্য যে প্রতিষ্ঠান তাতে প্রায় টোটালের মধ্যে এখানে 45টা আছে, প্রায় 15 বা 16টা এইভাবে আছে। মিনিমাম একারে ইমিডিয়েট রিপেয়ার দরকার, মানে ভোট কেন্দ্র হিসাবে পরিচালনা করার জন্য। আমরা তালিকাও দিয়েছি, কিন্তু সেই তালিকা অনুযায়ী আমরা এই মাধ্যমিক পর্যায়ের কোনো সেন্টারে আমরা বরাদ্দ এখনো পাইনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমাদের ভোট কেন্দ্রগুলো কিছু কিছু জায়গায় সংস্কার ছিল, আমরা উদ্যোগ নিয়েছি, সংস্কার হচ্ছে এবং প্রাথমিক বিদ্যালয়ের যে 42টি কেন্দ্র বাজেট এসেছে মেরামতের জন্য এই কার্যক্রম চলমান আছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোট কেন্দ্রের অবকাঠামো নিয়ে এমন বৈষম্যে ক্ষুব্ধ স্থানীয়রা। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরে কালকিনি পৌরসভার সরকারি যানবাহন অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় এসব যানবাহনে ধরেছে মরিচা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। সরকারি অর্থে কেনা সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ দাবি সচেতন মহলের। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট। মাদারীপুরের কালকিনি পৌরসভা প্রাঙ্গণে অযত্নে অবহেলায় পড়ে আছে একাধিক সরকারি দামি যানবাহন। খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড় ও ধুলো এসব যানবাহনের মরিচা ধরে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও চাকা নষ্ট, কোথাও ব্যাটারি, আবার কোথাও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের মারাত্মক অপচয়ের শামিল বলে মনে করছেন স্থানীয়রা। এখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি গাড়ি পড়ে আছে, বিভিন্ন জিনিসপত্র অকেজ হয়ে যাইতেছে এবং নষ্ট হয়ে যাইতেছে, চুরি হয়ে যাইতেছে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। তো এই কর্তৃপক্ষ যদি এটা রক্ষণাবেক্ষণ করে রাখে, তাহলে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে এই সম্পদগুলি তারা কাজে লাগাতে পারবে। সময় মতো রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের মাধ্যমে এসব যানবাহন দিয়ে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করা যেত, কিন্তু সংশ্লিষ্টদের অবহেলার কারণে বসতবাড়ির বর্জ্য অপসারণ, পয় নিষ্কাশন সহ নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। আর ওয়ার্ডে ময়লার আবর্জনায়
ভরপুর। আমাদের পাশে যে একটা খালটা প্রায় ময়লায় ভরে যাওয়ার উপক্রম। পৌরসভার সামনে অনেকগুলি যানবাহন অকেজো পড়ে রয়েছে, কিন্তু আমাদের এলাকায় ময়লার স্তূপ হয়ে অনেক ময়লা আবর্জনা করতেছে, কেউ কর্ণপাত করে না, দেখতেছে না। জনবল নিয়োগ সহ যানবাহনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করে নাগরিক সেবা বৃদ্ধির দাবি সচেতন মহলের। আর জনবল সংকটের কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কালকিনি পৌরসভাতে লোকবল অত্যন্ত সংকট, এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। গাড়িগুলো সচল রাখার জন্য আমরা আরো বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের ড্রাইভারের স্বল্পতা রয়েছে, চালকের স্বল্পতা, তো সেটা নিরসনের লক্ষ্যে আমরা নতুন ড্রাইভার মাস্টার রোলে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কালকিনি পৌর চত্বরে রোদ বৃষ্টি ঝড়ে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সব যানবাহন। যথাযথ রক্ষণাবেক্ষণ করে নাগরিক সেবায় ব্যবহারের জন্য দাবি জানিয়েছেন সচেতন মহল। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্প ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে খোলা অকটেন মজুদ ও বিক্রির দায়ে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে 3টি দোকান থেকে মোট 1263 লিটার খোলা অকটেন উদ্ধার করা হয় এবং বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট 50,000 টাকা জরিমানা অনাদায়ে 2 জনকে 3 দিনের এবং 1 জনকে 7 দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারণের সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা রোধে অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। পটুয়াখালী 3 আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভিপি নূর অভিযোগ করেন, দেশি ও বিদেশি একটি চক্র নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এসব শক্তির সঙ্গে আতাত করে এক স্বতন্ত্র প্রার্থী এলাকায় অরাজক পরিবেশ সৃষ্টি করছে বলেও তিনি দাবি করেন। এ সময় তিনি তার সমর্থকদের ওপর প্রতিপক্ষের হামলা ও হুমকি ধামকির অভিযোগ তুলে ধরেন। প্রতিপক্ষের এমন আচরণে তার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরাও একটা স্বাভাবিকভাবেই নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরেও দেশের স্বার্থে এই নির্বাচনকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, গত 3টি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। তাই সকাল সকাল ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিতি হওয়ায় আপনারা এই ভোট প্রদান করবেন। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ও আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের গণসংযোগ ও পথসভায় তিনি এই কথা বলেন। পথসভা ও গণসংযোগ স্থলগুলোতে নারী পুরুষের ঢল নামে। তারাকুপি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পথসভায় বক্তব্যকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুর 2 তথা মতলব উত্তর ও মতলব দক্ষিণ সংসদীয় আসন থেকে 10 দলীয় জোটের প্রার্থী ও এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজের এক বিশাল গণমিছিল ও পথসভা করেছে 10 দলীয় জোটের নেতাকর্মীরা। গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছৈঙ্গারগাছ পৌর এলাকায় এই গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন 10 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার আবুল মুবিন সহ 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নোয়াখালী ৩ বেগমগঞ্জ সংসদীয় আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ সহ আরও অনেকে। দীর্ঘ ৪ বছর পর আদালতের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদ। নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান। 2022 সালে 5 জানুয়ারি সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হলেও পরবর্তীতে ফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থীকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই ঘটনায় আদালতে গেলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে 466 ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। আপিলেও রায় বহাল থাকবে। চাঁদপুর 3 সদর ও হাইমচর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের 4 নং ওয়ার্ডের শ্রীরামপুর কাজল খান বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সুমন আহমেদ ভূঁইয়া। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা মোহাম্মদ তৈয়ব খান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম 10 আসনে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালের নির্বাচনী গণসংযোগ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গণসংযোগ চলাকালে দুটি গ্রুপের মধ্যে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় জামায়াতে ইসলামের অন্তত 8 জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুলশী থানা পুলিশ জানায়, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করার কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নারায়ণগঞ্জ 4 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ফতুল্লায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার এস.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, নির্বাচন নিয়ে অতীতে যে প্রশ্নবিদ্ধ ছিল, এবারের নির্বাচন নতুন প্রজন্ম মনে রাখবেন। যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং পেশাশক্তি প্রদর্শন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন তিনি। সভায় নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা, স্বাস্থ্য সেবা, মাদক ও সন্ত্রাস মুক্ত সহ বিভিন্ন সমস্যার সমাধানের সুন্দর জেলা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা চান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, র্যাব 11-র অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন, বিজিবি অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত, স্বতন্ত্র বাহিনীর কমান্ডিং অফিসার মেজর আয়াজ, সশস্ত্র বাহিনী কমান্ডার অফিসার মেজর আয়াজ, নির্বাচন অফিসার আলমগীর হোসেন সহ আরও অনেকে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পাশ দিয়ে বহমান একটি গুরুত্বপূর্ণ খালের মূল পয়েন্ট দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ধীরে ধীরে খালটির অন্তত
আরও 10টি পয়েন্ট দখলে চলে যায়। একাধিক কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে খালটি দখলমুক্ত করতে মাঠে নামে নড়িয়া উপজেলার প্রশাসন। অভিযানে খালের সামান্য কিছু অংশ উদ্ধার করা হলেও পুরো খাল উদ্ধার না হওয়া স্থানীয়দের মধ্যে রয়ে গেছে ক্ষোভ ও প্রশ্ন। কৃষকদের দ্রুত খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার লাকি দাস বলেন, খাল উদ্ধারের অভিযান আমাদের পর্যায়ক্রমে চলমান রয়েছে। খালের উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করে খালটি সম্পূর্ণভাবে সচল করা হবে। খালের এক সাইড কাটছে, আরেক সাইড কাটে নাই। খাল পূর্ণ কাটা হইলে খালের যতটুক এরিয়া খালের পুরা ক্লিয়ার করব। এখন পক্ষপাতিত্ব করে এক সাইড যদি ক্লিয়ার করে আরেক সাইড ক্লিয়ার করে না, তাইলে এই খাল দিয়ে আমাকে কি হবে? জায়গাটা উদ্ধার করলে পানি সামনে যে বেড়িবাঁধ আছে ওগুলো কাটিয়ে দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা পুরো চালু হবে। আবেদন জানাই, দৃষ্টি আকর্ষণ করতেছি যে যদি উদ্ধার হয়, খাল পূর্ণ উদ্ধার হয়, তাহলে সবার। দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল শহরের আদর্শ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং সহ 1880 জন ছাড়াও শতকরা অতিরিক্ত 5 ভাগ দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ দেন 39 জন প্রশিক্ষক। এ সময় দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার, মডেল থানার ওসি এম.এ. ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।